জাপানের ক্যাশলেস বিপ্লব, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সিস্টেম কিভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিকল্পনাকে প্রভাবিত করছে, চলুন আজকের এই ভিডিওতে সে সম্পর্কে জানা যাক। জাপানে এমন একটা সময় ছিল যখন দেখা যেত যে এখানে ক্যাশ ছিল একমাত্র রাজা। মানে জাপানের আপনি যেখানেই যান না কেন, ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান সব জায়গাতে ক্যাশ চলছিল। এবং মূলত ক্যাশ চলার পিছনে অন্যতম কারণ সেটা হলো যে জাপান হলো অনেক নিরাপদ এবং তেমন একটা চুরি হয় না অন্যান্য দেশের তুলনায়। সেক্ষেত্রে ক্যাশ নিয়ে চলাফেরা করাটাও সবাই নিরাপদ মনে করতো। কিন্তু এখন এমন একটা সময় আমরা পার করতেছি, আপনি টোকিও, কিয়োতো, তারপর ওসাকা, অন্যান্য যে কোনো শহর, আপনি শহর থেকে গ্রামে যেখানেই যান না কেন, আপনি এখন এর প্রভাবটা দেখতে পারবেন যে মানুষ স্মার্টফোন ব্যবহার করে স্টেশনের ভিতরে চলে যাচ্ছে। স্মার্টফোন দিয়ে সব কিছু, আপনার যদি অ্যাপেল ওয়াচ থাকে আপনি সেই অ্যাপেল ওয়াচ দিয়ে এভাবে কিন্তু পাঞ্চ করে স্টেশনের ভিতরে চলে যাচ্ছেন। সবকিছু ডিজিটালাইজ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো জাপানের এই ক্যাশলেস বিপ্লব আসলে কেমন, এটা কিভাবে কাজ করে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিকল্পনাকে এটা কিভাবে প্রভাবিত করতেছে, এবং আপনি ডিজিটাল ব্যাংকিং সিস্টেমকে কাজে লাগিয়ে কিভাবে আপনার মাসিক যে বাজেট রয়েছে সেটাকে আরো স্মার্টভাবে ইউজ করতে পারেন সে সম্পর্কে কথা বলবো। আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ডিজিটাল ব্যাংকিং সিস্টেমকে কাজে লাগিয়ে কিভাবে আরো স্মার্টভাবে নিজেকে সামলাতে পারবেন সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আমি মোহাম্মদ শাহির আলম, জাপানের শিজুওকা প্রিফেকচার থেকে। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। জাপানকে যদিও প্রযুক্তির দিক থেকে পৃথিবীর ভিতর অন্যতম একটা দেশ হিসেবে ধরা হয়, সবাই বলে থাকে, কিন্তু একটা সময় এখানে ছিল নগদ অর্থের জয় জয়কার। নগদ অর্থ দিয়ে সবকিছু তারা করত। দীর্ঘদিন থেকে নগদ অর্থের ব্যবহার ছিল আশ্চর্যজনকভাবে বেশি। এর পিছনে যে কয়েকটি কারণ ছিল। প্রথম কারণ হলো নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা। জাপানে অপরাধের হার তুলনামূলকভাবে কম, সেজন্য সবাই নগদ অর্থ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। দ্বিতীয়ত হলো এখানে যে প্রবীণ সমাজ রয়েছে, জানাশোনা তাদের যে পদ্ধতি রয়েছে নগদ পেমেন্ট করা, সেটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তৃতীয়ত হলো ক্ষুদ্র যে ব্যবসায়ী রয়েছে, কার্ড পেমেন্ট পদ্ধতিরা তাদের কাছে ছিল একটা বড় বাধা, বিশেষ করে ফি বেশি থাকার কারণে। কিন্তু 2019 সালে কোভিড যখন স্টার্ট হলো তখন জাপানের গভর্নমেন্ট ডিজিটাল পেমেন্টের দিকে এত বেশি ধাবিত হলো এবং এত এটা নিয়ে ক্যাম্পেইন চালালো। এবং আপনি যদি ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করেন আপনি সেখান থেকে পয়েন্ট পাচ্ছেন, এবং বিভিন্নভাবে এটাকে ক্যাম্পেইন করার মাধ্যমে জনগণের কাছে এটা পৌঁছায় দিয়ে বর্তমানে এখন সব কিছু হচ্ছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পে আর অন্যান্য যতগুলো পদ্ধতি রয়েছে সবগুলোর মাধ্যমে এখন সবাই যে কোনো কিছু পেমেন্ট করতেছে। জাপানের ডিজিটাল পেমেন্ট সিস্টেম একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধতা ছিল না, এবং এটি কয়েক ভাগে ভাগ হয়ে যায় এবং মানুষের জীবনকে আরও বেশি সহজ করে তোলে। এবং বিশেষ করে যখন নতুন একজন শিক্ষার্থী জাপানে আসে তখন এইসব জিনিস নিয়ে তার বুঝতে অনেক বেশি প্রথমের দিকে প্রবলেম হয়। যেমন চলুন আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমত হলো আইসি কার্ড। আইসি কার্ডটা যেটাকে সুইগা কার্ড আমরা বলে থাকি, এটা হলো একটা প্রিপেড কার্ড, এবং আপনি ট্রেন, বাস, এভরিথিং সব জায়গাতে আপনার যাতায়াতের ক্ষেত্রে এই কার্ডটা ইউজ করতে পারবেন। এবং এই কার্ডটা শুধু আপনার ট্রেন স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে কিংবা বাসে যাতায়াতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এই কার্ডটা দিয়ে আপনি ভেন্ডিং মেশিন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, তারপর আপনার কনভেনিয়েন্স স্টোর থেকে যে কোনো জিনিস কিনতে পারবেন, মানে অনেক কিছুতে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি স্মার্টফোনে এটি যুক্ত করেন, স্টেশনে পার হওয়ার সময় জাস্ট ট্যাপ করলেই আপনার স্টেশনের দরজা ওপেন হয়ে যাবে। একটা জিনিস দিয়ে অনেক কিছু করা যায়। তারপর 2 নম্বর যদি আমি বলি, কিউআর কোড পেমেন্ট সিস্টেম। যেমন জাপানে সচরাচর ছোট দোকান থেকে বড় দোকান এভরিথিং সব জায়গাতে কম বেশি পেটা ইউজ হয়, এবং এই পে দিয়ে আপনি যখন পেমেন্ট করবেন তখন সেখান থেকে আপনি পয়েন্ট পাবেন। সেই পয়েন্টগুলো আপনি জমা করতে পারেন। সেটার মাধ্যমে কিন্তু আপনার ধীরে ধীরে পয়েন্ট জমা হবে এবং আপনি সেটা দিয়ে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন, যেটা আসলে শিক্ষার্থীদের বাড়তি সাশ্রয়ী করে তোলে। যেমন আমি আসলে রাকুতেন পেটা এটা ইউজ করতাম বেশি, এখনো করতেছি। এটা দিয়ে দেখা যাচ্ছে যে কনভেনি থেকে 200 ইয়েন কিংবা 300 ইয়েনের কিছু কিনলে 2.1 পয়েন্ট যুক্ত হয়, এবং 2.1 পয়েন্ট করে যুক্ত হতে হতে দেখবেন যে আপনার 5000 খরচ করছেন সেই অনুযায়ী আপনার দেখা গেল যে কিছু পয়েন্ট যুক্ত হলো। তো পরবর্তীতে আপনি কোনো কিছু একটা কিনে ফেললেন। পয়েন্টটা আসলে জাপানিজদেরকে এমনভাবে প্রভাবিত করছে, সাপোজ আপনি একবার, বিশেষ করে আমি কনভেনিয়েন্স স্টোরে যখন কাজ করতাম, একটা প্রোডাক্ট অলরেডি পারচেস করে ফেলছে, মানে আপনার সব কিছু টাকা দেওয়া কমপ্লিট। সাপোজ যে দোকানদার সেও বলতে ভুলে গেছে এবং যে কাস্টমার সেও ভুলে গেছে। পরবর্তীতে কাস্টমারের মনে হয়েছে যে আমার পয়েন্টটা আমি নিতে ভুলে গেছি। এখন সে কি করবে, শুরু থেকে মানে আপনার যে প্রসেসগুলো আছে, আপনার যে রিসিপ্টটা দিয়ে দিয়েছেন রিসিপ্টটা নিয়ে আসবে, রিসিপ্ট থেকে সব কিছু ক্যান্সেল করে দিয়ে নতুন করে স্ক্যান করে তারপর সে ওই 1 পয়েন্ট 2 পয়েন্টের জন্য আবার সে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করে আবার তাকে সেই পয়েন্ট দিতে হয়। মানে কিছু কিছু কাস্টমার থাকে এরকম টাইপের। আসলে এই জিনিসটা তেমন বড় কিছু না, কিন্তু ছোট থেকে আমরা যেমন মানে পরিবেশের চারিদিকে কি আছে সেগুলো দেখে দেখে অভ্যস্ত। বাচ্চা থেকে দেখে যে বাবা মা এরকম
তারও বড় হয়ে সে যে কোনোভাবে সংগ্রহ তাকে করতেই হবে, পয়েন্ট জমাতেই হবে। পয়েন্ট তো তামে মাস্কা, তামারে মাস্কা, রাকুতেন পয়েন্ট তো তামে মাস্কা এভাবে বলে আর কি, বুঝছেন? এই দেশীয়। 3 নম্বর হলো ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। আসলে ডেবিট কার্ড হলো আপনি নিজেই আগে সেখানে টাকা ক্যাশ ইন করে তারপর আপনি সেটা ব্যবহার করতে পারবেন, লাইক যে কোনো শপিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভিসা কার্ড যেটা, ক্রেডিট কার্ড হলো যে আপনি সারা মাস ইউজ করার পর মাস শেষে আপনাকে বিল দিতে হবে। আপনি রানিং মাসে যদি ইউজ করেন বিলটা পরের মাসের 28 তারিখের দিকে আসবে। তো এটা আসলে ক্রেডিট কার্ড নিয়ে আমি একটা ভিডিও অলরেডি মেক করেছি, কিন্তু এখন আপলোড দেওয়া হয়নি, ভিডিওটা চলে আসবে খুব তাড়াতাড়ি। আসলে ক্রেডিট কার্ড আমি গত 4 বছরে নেইনি, এখন নিয়েছি, এখন প্রয়োজন হচ্ছে। কারণ আপনি নগদে খরচ করবেন, আপনি তখন কম খরচ করতে চাইবেন, কিন্তু যখন আপনার জাস্ট ট্যাপ করবেন আর যে ওকে এভাবে ট্যাপ করতে থাকবেন, আপনার দেখবেন যে স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে খরচ হবে। একটা অ্যামাজনের প্রোডাক্ট দেখছেন, কিনে ফেলেন নগদে, মানে কোনো পরোয়া নাই। আপনার নর্মালি যদি 30,000 ইয়েনে হয়ে যেত, তখন আপনার 50,000 ইয়েন খরচ হয়ে যাচ্ছে। তো এরকম আসলে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি। তো ক্রেডিট কার্ড কোম্পানিগুলো মূলত বলে থাকে যে ওদের স্লোগান একটাই, যে ব্যবহার করা লাগবে না, আপনারা জাস্ট নেন। কিন্তু আপনি যখনই নেবেন তখন এই যে ধরা খেয়ে গেলেন। আমার একটা ফ্রেন্ড করছিল কি, মানে এই যে আমেরিকান এক্সপ্রেসের একটা কার্ড নিয়েছিল, যেটার অ্যানুয়াল ফি ছিল 40,000 ইয়েন, প্রায় 1 বছর খানেক আগে, 1 বছর না 8 থেকে 10 মাস আগে। আর যে অ্যাপ্লাই করতেছিল তাদেরকেই দিতেছিল। পরবর্তীতে আমার ওই ফ্রেন্ড আবার ওর রাকুতেন কার্ড রয়েছে, অন্যান্য আরো কার্ড রয়েছে, সেই কার্ডটা আমাদের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে ফোন দিয়ে ক্যান্সেল করে দেয়। 4 নম্বর হলো মোবাইল ব্যাংকিং অ্যাপ, যেমন হলো পেপে ব্যাংক, সনি ব্যাংক, এসবিআই সুমিশন, নেট ব্যাংক, এরকম অনেকগুলো মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে। যেমন আমাদের বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট এরকম রয়েছে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখান থেকে সরাসরি টাকা এখানে আপনি ঋণ করতে পারবেন এবং সেখান থেকে পেমেন্ট করতে পারবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটা আসলে বড় একটা চ্যালেঞ্জিং জিনিস। তো শুরুর দিকে যখন তারা আসে, বিশেষ করে ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন করতে চায়, তখন বিশেষ করে তার যেহেতু সে এসেছে রিসেন্টলি এবং আগে তার কোনো ইনকাম নাই, এরকম একটা প্রুফ নাই, আর সেজন্য সে অ্যাপ্লাই করলেও রিজেক্ট করে দেয়। অনেকজন আবার পায়। তারপর দেখা যাচ্ছে অনেক সময় আপনি যে এরিয়াতে আসেন কিংবা জাপানে লং টাইম ধরে আসেন, আপনার হিস্টোরি চাই, আপনার যে পাস্ট হিস্ট্রি পয়েন্ট সেটা এখানে ম্যাটার করে। 4 নম্বর হলো রিয়েল টাইম কনভারসেশন। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট, আমাদের প্রয়োজন হয় অনেক সময় টাকা পয়সা দেশ থেকে নিয়ে আসার জন্য বাবা মায়ের কাছ থেকে, তখন কিন্তু আমরা বর্তমানে যে কারেন্সি রেট রয়েছে সেটাও আমরা কিন্তু জানতে পারি এই অ্যাপগুলো ব্যবহার করার মাধ্যমে। বিশেষ করে আমি যখন টাকা পাঠাই বাংলাদেশে, কিউআই অ্যাপ রয়েছে, ফরেক্স রয়েছে, সেখানে সরাসরি রেটটা আমি দেখতে পাই। এক্ষেত্রে আমার জন্য অনেকটাই সুবিধা হয়। 5 নম্বর হলো পয়েন্ট ক্যাশব্যাক সিস্টেম। অনেক জায়গায় রয়েছে, যেমন বিশেষ করে পেপে, রাকুতেন এগুলাতে দিয়ে থাকে আপনার ক্যাশব্যাক অফার। আপনি কোনো কিছু পারচেস করার পর সেখান থেকে পয়েন্ট পাবেন, সেগুলো আপনি জমা করলে সেখান থেকেও আপনি সাশ্রয়ী হতে পারেন। 6 নম্বর হলো সাবস্ক্রিপশন ট্র্যাকিং। বিশেষ করে আমরা যখন অ্যামাজন কিংবা অন্যান্য সাইট যেমন নেটফ্লিক্স, বিভিন্ন সাইটগুলোতে যখন সাবস্ক্রিপশন কিনে থাকি, আমাদের মনেও থাকে না, কিন্তু ব্যাংক থেকে টাকাগুলো প্রতি মাসে কেটে নেয় কিংবা আপনার বাসায় বিল পাঠায়। যখন ক্রেডিট কার্ড আপনার থাকবে তখন আপনি সহজে সেটা ট্র্যাকিং করতে পারবেন, এবং যদি আপনার সেটা প্রয়োজন না হয় তাহলে সেটা গিয়ে আপনি অফ করে দিতে পারবেন। আসলে সবকিছুর হিসাব আপনার রাখা ইজি হয়। কার্যকর বাজেট পরিকল্পনার জন্য ব্যবহারিক পরামর্শ আপনাদের প্রতি আমার যেটা থাকবে, নাম্বার 1 যদি বলি, প্রথমত আপনি যখন জাপানে আসবেন, আসার পর আপনার একটা স্থানীয় যে কোনো একটা লোকাল ব্যাংকে, আমরা বিশেষ করে জেপি ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আপনিও এরকম একটা ব্যাংক থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। কিংবা অনেক স্কুল কিংবা ইউনিভার্সিটি রয়েছে, তাদের আন্ডারে কিছু ব্যাংকের সাথে চুক্তি থাকে, যার কারণে আপনি সেখান থেকে যদি করতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা ইজি হয়। 2 নম্বর হলো একটি পেমেন্ট সিস্টেম ব্যবহার করা। সাপোজ আপনি যদি একই সাথে 3-4টা কার্ড ইউজ করে থাকেন এবং সেখান থেকে পেমেন্ট করতে থাকেন, তাহলে ঝামেলাকর হবে। এবং আপনি যদি একটা জাস্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে থাকেন, আপনার পয়েন্ট আপনি সেখানে জমা করতে পারবেন এবং আপনার জন্য অনেকটা সাশ্রয়ী হবে, এবং হিসাব রাখাও মূলত অনেকটাই সহজ। 3 নম্বর যেটা সাজেশন থাকবে আপনাদের প্রতি আমার, আপনার যে খরচগুলো হচ্ছে সেগুলো 3টা ক্যাটাগরিতে বিভক্ত করুন এবং সেভাবে আপনি সবকিছু সাজান। যেমন যাতায়াত খরচ, যেগুলো কেনাকাটা, সেগুলো একটা এরকম আলাদা আলাদা সেক্টরে যদি আপনি বিভক্ত করেন, আপনার জন্য ট্র্যাকিং করাটা খুব বেশি ইজি হবে। 4 নম্বর যেটা পরামর্শ থাকবে সেটা হবে যে আপনি মাস শেষে রিভিউ না করে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে, মাসে 2 বার 15 তারিখ এবং 30 তারিখ আপনি রিভিউ করতে পারেন। অনাকাঙ্ক্ষিত যে খরচগুলো হচ্ছে সেগুলো আপনি মার্ক করতে পারেন, পরবর্তীতে নিজের খরচটা কমিয়ে আনতে পারেন। 5 নম্বর আপনাদের প্রতি যে সাজেশনটা আমার থাকবে সেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি যদিও জাপান ক্যাশলেস বর্তমানে হয়ে গেছে, সবাই এরকম ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতেছে, তারপর আপনি নিজের কাছে ক্যাশ রাখবেন। সাপোজ একটা অনেক বড় দুর্যোগ হলো, তখন কিন্তু ব্যাংকিং সিস্টেমটা কাজ নাও করতে পারে এবং ছোট দোকানে গিয়েছেন, সেখানে কিন্তু আপনার ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার নাও হতে পারে। যেমন আমি আজকে একটা পাশে একটা অর্থোপেডিক ক্লিনিক রয়েছে, সেখানে গিয়েছিলাম।
আমার একটু প্রবলেম, জাপানিজ হেলথ ইন্স্যুরেন্স কার্ড ব্যবহার করবো, সেজন্য সেখানে কিন্তু ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার হচ্ছে না। আমি ওনার জন্যই জাস্ট কিছু টাকা তুলে রেখেছি, যেগুলা দিয়ে ওনাকে নগদে দিয়ে আমি পেমেন্ট করতেছি। তো এটা আপনাদের প্রতি সাজেশন থাকবে। জাপানের ক্যাশলেস যাত্রা এখনও শেষ হয়নি, এটা কেবল শুরু, এবং আরও অনেক কিছু বাকি রয়েছে, এবং দিন দিন এটাকে মডিফাই করতেছে, এবং এখনও অনেক কিছু সমস্যা রয়ে গিয়েছে যেগুলা এখন তারা ডিটেক্ট করতেছে নতুন করে, সেগুলো সমাধান করতেছে, যেমন ফেস ডিটেকশন, তারপর আপনার ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে যে আন্তর্জাতিক কার্ড সামঞ্জস্যতা, অন্যান্য যে বহির্বিশ্বের যে কার্ডগুলো রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্য করে এগুলো একটা সমাধানের চেষ্টা চলতেছে। তো এগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যখন সমাধান হবে তখন স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি আরও ইজি হবে। জাপানের ক্যাশলেস বিপ্লব এটা আসলে স্টুডেন্টদের জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, এবং আপনাদের প্রতি যে সাজেশনটা থাকবে, মাল্টিপল পেমেন্টমুখী না হয়ে জাস্ট একটা জিনিসের মাধ্যমে পেমেন্ট করুন, আপনার মাসিক খরচকে ট্র্যাকিং করা স্টার্ট করুন, এবং পেমেন্ট মাধ্যম বুঝুন। প্রথমের দিকে যখন একটা স্টুডেন্ট আসবে তখন জিনিসগুলো অনেক বেশি কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে ব্যবহারের মাধ্যমে এটি খুব সহজ হবে। এবং আপনাদের প্রতি যেটা আমার সাজেশন থাকবে, আপনি যদি নতুন এসেছেন কিংবা জাপানে আসার পরিকল্পনা করতেছেন কিংবা এসেছেন, আপনার অভিজ্ঞতা কীরকম সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিজের প্রস্তুতি চালিয়ে যান, নিজের লক্ষ্যকে স্থির করে সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।